স্বাগত জানাচ্ছি ডিবিসি খেলার দুনিয়ায়। দেশ বিদেশের খেলাধুলা নানা খবর নিয়ে আপনাদের সাথে রয়েছে আমি তাই বনন্ত। আলোচনা করতে আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন ক্রীড়া সাংবাদিক নাবিল কায়সার। নাবিল, শুভ সকাল আপনাকে। এবং আজকে বাংলাদেশের ফুটবলের আরও একটা বড় দিন। আমাদের ফুটবল তো দিনকে দিন আলো ছড়াচ্ছে, মাঠের রেজাল্ট বাদ দিয়ে আসলে আলো ছড়াচ্ছে। সো মাঠের যে রেজাল্টটা আগের ম্যাচেও যেমন ছিল যে আসলে জিততেই হতো বা ড্র করলেও হতো, আজকের ম্যাচে আর সে সুযোগটা নেই। আজকের ম্যাচে জিততেই হবে বাংলাদেশকে। আবার ইনফ্যাক্ট 3টা রাউন্ডের প্রত্যেকটা রাউন্ডে অপর ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে। সবচেয়ে বড় পরীক্ষা গোল করবে কে বাংলাদেশের হয়ে। ওই যেহেতু নাম্বার 9 নেই, আবার ব্যাকে 4 জন যারা রয়েছেন সেখানে কারা খেলবেন, সব কিছু মিলিয়ে বাংলাদেশ হংকংয়ের আজকে যে ম্যাচটা সেটা কীভাবে দেখছেন? প্রথমত বলে রাখতে চাই যে একটা হতাশার ছাপ চারদিকে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যে আমরা সিঙ্গাপুরের কাছে ম্যাচটা ঘরের মাঠে হেরেছি যখন হাইপটা অনেক বেশি ছিল, হংকংয়ের সাথে ম্যাচটাও আমরা শেষ মুহূর্তে ড্র করেও একেবারে শেষ সেকেন্ডেও যদি আমরা বলি শেষ সেকেন্ডের গোলে আমরা হেরেছি, সে কারণে একটা হতাশার ছাপ। তবে আমি পার্সোনালি বাংলাদেশের খেলা নিয়ে খুব একটা আনস্যাটিসফাইড তা না। ইটস বিকজ আপনি যদি গেল 2 বছর আগে ফিরে যান বা যেই ম্যাচটাতে হামজা খেলেননি, সমিত খেলেননি, নেপালে গিয়ে বাংলাদেশ খেলেছে, সেই ম্যাচের দিকেও যদি তাকান, খেলাতে কিন্তু অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে। গেল ম্যাচটাতে আমি গুনেছি একসাথে বাংলাদেশ 27 থেকে 28টা পাস কমপ্লিট করেছে। আপনাকে যদি 2 বছর আগে বলতাম যে বাংলাদেশ একসাথে মিডফিল্ড ডমিনেট করবে হংকংয়ের সাথে, সিঙ্গাপুরের সাথে, যারা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে এগিয়ে আছে, হয়তো আপনি বিশ্বাস করতেন না। তো ওই জায়গায় খেলাতে কিন্তু অনেক ইমপ্রুভমেন্ট এসেছে। গোলও বাংলাদেশ করছে, সিঙ্গাপুরের সাথে 1টা গোল করেছে, গেল ম্যাচে 3টা গোল করেছে। তো সব মিলিয়ে গোলও আসছে। আপনাকে দিন শেষে মেনে নিতে হবে হংকং, সিঙ্গাপুর বাংলাদেশের চেয়ে বেটার টিম। শেষ মুহূর্তে নার্ভ ধরে রাখার খেলাতেই তারা আসলে জিতেছে। এবং 3 ম্যাচে বাংলাদেশের 1 পয়েন্ট। এখন আসলে এশিয়ান কাপের এই গ্রুপ থেকে তো একটা দলই পরের পর্বে যাবে। আপনি যদি ওই ইকুয়েশন করতে বসেন, ওই হিসাব বা সমীকরণ আসলে মিলবে না। 3 ম্যাচে 9 পয়েন্ট পেলে আপনার যদি 6 ম্যাচ শেষে 10 পয়েন্টও হয়, আপনি হয়তো পরের পর্বে যাবেন না। কারণ হংকংয়ের কিন্তু পয়েন্ট ইতিমধ্যেই 3 ম্যাচে 7 হয়ে গেছে। বাস্কেটবলে একটা টার্ম আছে যে বাজার বিটার, হংকং ফুটবলে ওই জিনিসটা নিয়ে এসেছে। তাদের কোচ ওয়েস্টউড কিন্তু এই কথাটাই বলছেন, তারা শেষ মুহূর্ত পর্যন্ত নার্ভ ধরে রাখেন, শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যান। ইন্ডিয়ার বিপক্ষে তারা 93 বা 94 মিনিটে পেনাল্টিতে ম্যাচটা জিতেছে। বাংলাদেশের বিপক্ষে 100 মিনিট পেরিয়ে যাওয়ার পরে গোল করে ম্যাচ জিতেছে। তো এই বাজার বিটারের 3-6 পয়েন্টে হংকং কিন্তু অনেকখানি এগিয়ে গেছে। আজকের ম্যাচ যদি তারা নাও জিততে পারে, বাকি 2 ম্যাচেও যদি তারা 3-4টা পয়েন্ট পায়, বাংলাদেশের ওই 10 পয়েন্টের যে টার্গেট বা লক্ষ্যমাত্রা সেট করা হয়েছে সেটার চেয়ে ওপরেই হংকং থাকবে। তো ওসব ভুলে আমার কাছে মনে হয় একটা ভালো ম্যাচ খেলা উচিত। অন্তত পয়েন্ট নিয়ে আসা দরকার, গোল করা দরকার। সেটা বাংলাদেশকে পরের পর্বগুলোর জন্য আসলে আত্মবিশ্বাস দেবে। অনেক আলোচনা রয়েছে আপনার সাথে, কোচকে নিয়েও কথা বলতে চাই, কাবরেরার ফিউচারটা নিয়েও আমাদের অনেক প্রশ্ন রয়েছে। দেখছেন ডিবিসি খেলার দুনিয়া। বাংলাদেশ হংকংয়ের ফিরতি লেগ আজ। আমাদের সাথে রয়েছেন নাবিল কায়সার। নাবিল, আমরা বাংলাদেশের ডিফেন্স লাইন নিয়ে কথা বলছি। প্রতিবেদনে যেমনটা দেখছিলাম যে আশা করছেন প্রতিবেদক তপু বর্মন খেলবেন, হি ওয়াজ আনফিট, তারেক কাজী ওয়াজ আনফিট, সাদউদ্দিন একদিকে খেলছেন, রাইট ব্যাকে আরেকজন খেলছেন। এই যে একটা ডিফেন্সের টালমাটাল সিচুয়েশন, এবং আমরা দেখেছি 4টা গোল হংকং করেছে, তার মধ্যে 2টো গোল তো বাংলাদেশই অ্যাসিস্ট করে দিয়েছে, সুন্দর করে সামনে বাড়িয়ে দিয়েছে যেন গোল করতে পারে। এই যে এখন ডিফেন্সটাকে নতুন করে সাজাতে হবে, হাতে তো অপশান নেই কাবরেরার, খুব বেশি অপশন নয়। তপু ফিরবেন, তিনি মোটামুটি ফিট হয়ে গেছেন। তো তপুর সাথে তারিক কাজীর কম্বিনেশনটা কিন্তু অনেকদিন ধরে বাংলাদেশ জাতীয় দল দেখছে। আবার এই দুজন ঘরোয়া ফুটবলে কিংসের হয়ে একসাথে কিন্তু স্টার্ট করেন না। দেখা যায় একজন বিদেশিকে খেলানো হয়, তপু কাজীর যে কোনো একজন খেলেন। তো আপনি ঘরোয়া ফুটবলে যখন দুজন একই ক্লাবের থেকেও একসাথে স্টার্ট করতে পারেন না, সেটার একটা রসায়নের সমস্যা তো আসলে মূল ম্যাচে বা জাতীয় দলের খেলাতে আপনি দেখতে পারবেনই। ডান দিকে তাজউদ্দিন ভালো করেছেন। সাদউদ্দিনকে নিয়ে অনেক কথা হচ্ছে যে এভারটনের অ্যাসিস্টটা তার 2 পায়ের ফাঁক গলে গেছে। অ্যান্ড ফুটবলে এই ঘটনা হরহামেশা হয়। ওই ম্যাচটাতে ওই একটা ভুল ছাড়া সাদ কিন্তু খুব বেশি ভুল করেনি। এখন আপনি বলতে পারেন যে জায়ানকে কেন ক্যাবরেরা খেলা নেই। জায়ান শেষ 20 মিনিট খেলেছেন, হি ওয়াজ আউটস্ট্যান্ডিং। তার প্রথম ম্যাচ, ডেবিউ ম্যাচ, কেউ এটা বুঝতে পারবে না। যে ধরনের স্পেস হংকংয়ের ডিফেন্ডাররা বন্ধ করে দিয়েছিল, সেখান থেকেও তিনি স্পেস ক্রিয়েট করেছেন এবং ক্রসগুলো করতে সক্ষম হয়েছেন। এখন জায়ানের যে কোনো লেফট ব্যাক বা রাইট ব্যাকের ক্ষেত্রেই তার 2টা অ্যাট্রিবিউট থাকে, তিনি অ্যাটাকে কেমন, তিনি ডিফেন্সে কেমন। ক্যাবরেরা কিন্তু চেয়েছেন যে হংকংয়ের বিপক্ষে বাংলাদেশ আগে বুঝুক যে হংকংয়ের শক্তিমত্তাটা কোন জায়গায়। হংকং এভারটনকে দিয়ে রাইট সাইড দিয়ে অ্যাটাকটা করবেন। সেক্ষেত্রে জায়ান যদি ওভারল্যাপ করে ওপরে উঠে যান, তিনি কিন্তু একটা ডেবিউ ম্যাচ খেলছেন বা খুব বেশি এক্সপিরিয়েন্স ফুটবলার না,
তিনি যখন নেমে আসবেন সেই সময়টায় এভারটন কিন্তু ওই দুর্বলতাটা কাজে লাগাবে। সে কারণেই সাদকে নির্দেশনা দেওয়া হয়েছিল যে খুব বেশি ওপরে ওঠার দরকার নাই। কিন্তু যখন বাংলাদেশ 3-1 গোলে পিছিয়ে গেছে তখন জায়ানকে মাঠে নামাতেই হয়েছে। তখন আর আপনি গোল হজম করছেন কিনা সেটা ভাবনার বিষয় ছিল না, তখন একটাই মূল বিষয় ছিল এবং সে কারণে জায়ানকে নামানো হয়েছে। এখন সব দিকেই কিন্তু শোরগোল যে জায়ান খুব ভালো করেছেন, জায়ানকে আজকে শুরু থেকেই খেলানো হোক। এখন শুরু থেকে ক্যাবরেরার কৌশলটা কী হবে? এই ম্যাচে 3 পয়েন্ট আদায় করা, নাকি এই ম্যাচে আগের ম্যাচের মতো আবার বোঝা যে শুরুতে কি হয়? বাংলাদেশ কিন্তু ফার্স্ট হাফটা খুব ভালো খেলেছে। ফার্স্ট হাফে একেবারে শেষ মুহূর্তে হংকং যে গোলটা করেছে সেখানে ফাহিমের ভুল ছিল। ওই একটা যে সময় ছাড়া কখনো মনে হয়নি যে বাংলাদেশ ম্যাচের দখলটা নিজেদের কাছ থেকে হাতছাড়া করেছে। এখন আপনি জায়ানকে খেলাতে পারেন, মনে হচ্ছে জায়ানকে খেলানো হবে, সেক্ষেত্রে বাংলাদেশকে অল আউট ফুটবলটাই খেলতে হবে এবং সেক্ষেত্রে ওই এভারটন বা রাফায়েল মার্কিসদের সামনে কাউন্টারে দ্রুতগতির প্রেসিং ফুটবলে বাংলাদেশের রক্ষণে কিন্তু ফাটল ধরানো সম্ভব। এখন কম্প্রোমাইজ আপনাকে করতে হবে, কোনো না কোনো দিকে আপনাকে কম্প্রোমাইজ করতেই হবে। আমরা বার্সেলোনাতে দেখি জাভি ইনিয়েস্তার উপর স্পটলাইটটা থাকে, কিন্তু মূল কাজটা কিন্তু ওই বুস্কেটস করে দেন। তো ডিফেন্সিভ অ্যাট্রিবিউটে সাদউদ্দিন এগিয়েছিলেন দেখে তাকে খেলানো হয়েছে। তবে আজকে যেহেতু আপনার জয় ছাড়া উপায় নাই, হয়তো জায়ানকে খেলানো হবে। এখন বাংলাদেশ কোন ফর্মুলায় খেলবে? 4-3-3 না 4-4-2? বাংলাদেশের আসলে প্রপার নাম্বার 9 নাই, সে কারণেই 4-4-2 ছাড়া খেলার কিন্তু গতি নাই। আপনি যদি ডায়মন্ড মিডফিল্ড খেলেন, হামজা যদি ডিফেন্সিভ মিডফিল্ডারের রোলটা প্লে করেন, একদিকে শামিদ সোম আজকে কনফার্ম ফিরছেন, রাইট সাইডে 2 সোহেল রানার একজনকে হয়তো খেলানো হবে, মোরসালিন সামনে থাকছেন, ফাহমিদুলকে হয়তো খেলানোর সম্ভাবনা আছে, সাথে রাকিব থাকছেন। এটাই আমার কাছে মনে হচ্ছে যে সেরা একাদশ হবে বাংলাদেশ। আমরা আসলে কতদিন, মানে ধরেন যে আমরা জানি যে ডায়মন্ড শেপেই খেলবে, প্রপার নাম্বার 9 নেই, মানে কতদিন আসলে আপনি রাকিব বা অন্য কোনো উইঙ্গার দিয়ে সামনের জায়গাটা ফিল আপ করবেন? মানে ইউ ব্যাডলি নিড আ নাম্বার 9 এবং এখন তো সে সময় নেই, এখন তো আমরা একদম মেইন স্ট্রিম ফুটবলটাই খেলছি। সো কাবরেরা 3 বছরও একটা নাম্বার 9 আসলে প্রডিউস করতে পারলেন না, বড় ব্যর্থতার জায়গা এটা। অবশ্যই বড় ব্যর্থতার জায়গায়। আলামিনকে মাঝখানে সুযোগ দেওয়া হয়েছিল, খুব বেশি সুযোগ বা গেম টাইম তিনি পেয়েছেন তা না। বাংলাদেশের ঘরোয়া ফুটবলে স্ট্রাইকিং পজিশন থেকে গোল করে অভ্যস্ত এই ধরনের স্ট্রাইকার উঠে না আসার মূল কারণ হচ্ছে আপনি বড় ক্লাবগুলো বাদ দেন, ছোট ক্লাবগুলো ফরওয়ার্ড লাইনে অন্তত 3 জনের মধ্যে 2 জন বিদেশিকে খেলিয়ে থাকে, বাকি যে একজন দেশি প্লেয়ার খেলায় তিনিও কিন্তু উইংয়ে খেলে থাকেন। বসুন্ধরা কিংসের হয়ে রাকিব কিন্তু উইংয়ে খেলেন, উইং থেকেই তিনি গোল করেন। এখন তাকে মাঝখানে চেষ্টা করা হয়েছে এর আগের 2টা ম্যাচে নাম্বার 9 পজিশনে খেলানোতে বা মূল স্ট্রাইকার হিসেবে খেলানোতে, কিন্তু একটা প্লেয়ার যখন ডে ইন ডে আউট উইংয়ে খেলে অভ্যস্ত, তার পক্ষে হঠাৎ করেই জাতীয় দলে এসে নাম্বার 9-এর রোলটা প্লে করা সম্ভব না। ওই জায়গায় আমাদের ঘাটতি আছে, ইটস বিকজ অফ ঘরোয়া ফুটবল। সেই বিষয়টা আনতে গেলে আরও একটা শো করতে হবে। হ্যাঁ, এখন আপনি অবশ্যই আজকে দলের পরিবর্তনগুলো নিয়ে কথা বলেছেন। আমরা এক্সপেক্ট করছি যে জায়ান, তার আজকে সেকেন্ড ম্যাচ হবে বাংলাদেশের জার্সিতে, তিনি হয়তো ফুল টাইমই খেলবেন। এছাড়া সমিত সোমের কথা আপনি বলছিলেন যে জেট ল্যাগ আর নেই, সো এখন তিনি হিজ ফিট এবং আমার মনে করছি যে পুরো 90 মিনিটও তিনি সাপোর্ট দিবেন। আর কি পরিবর্তন দেখেন, কোনো চেঞ্জেস, সিগনিফিকেন্ট চেঞ্জেস আজকের ম্যাচে এক্সপেক্ট করছেন কিনা? সিগনিফিকেন্ট চেঞ্জ বলতে স্ট্র্যাটেজিতে কোনো পরিবর্তন আনা যায় কিনা সেটা ক্যাবরেরাকে ভাবতে হবে। আপনি যদি জায়ানকে খেলান, লেফট সাইড দিয়ে তিনি ওভারল্যাপ করবেন, তখন পেছনে যে গ্যাপটা ক্রিয়েট হবে সেই গ্যাপটা ঢাকার কাজটা কি হামজা নিবেন নাকি সোহেল রানার যেই একজন খেলবেন তিনি নেবেন, সেটা খুব ক্রুশাল। গেল ম্যাচটাতে আমরা কিন্তু দেখেছি যে হংকং 2 জনকে দিয়ে কন্টিনিউয়াস প্রেশার ক্রিয়েট করেছে, তখন তারিক কাজী এবং শাকিল আহাদ তপু ওই 2 জনকে যখন ট্যাকেল করতে পারছিলেন না, হামজা বারবার নিচে নেমে এসেছেন। হামজা একেবারে সেন্টার ব্যাক পজিশনে চলে এসেছেন এবং হামজা যখন নিচে নেমে এসেছেন তখন আরও একজনকে প্রেস করাতে হয়েছে হংকংকে। 3 জন যখন প্রেস করেছে তখন হামজার পক্ষে ওই পাসটা ডেলিভার করা সম্ভব হয়েছে, সেটা 2 সোহেল রানার যে কোনো কারো কাছেই হোক না কেন। ওই স্পেসটা আজকে শামিদ সোমের সাথে হয়তো করার চেষ্টা করবেন হামজা, সেই জায়গায় বাংলাদেশ একটা বড় পার্থক্য আনতে পারে। কাবরেরার বিষয়ে একটু কথা বলতে চাই আপনার সাথে। কাবরেরার ফিউচারটা নিয়ে সবাই এখন শঙ্কিত, মানে প্রবাবলি এতদিন বাংলাদেশের ফুটবলটা লাইমলাইটে ছিল না বলে বাংলাদেশ নেপাল বা ভুটান বা যার সাথেই খেলেছে, যা রেজাল্টই করেছে, এখানে কাবরেরার আসলে চ্যালেঞ্জটা ছিল না। এখন যেহেতু ব্রডকাস্টিং হচ্ছে ম্যাচ, ওটিটি বলেন, টেলিভিশন বলে, সবখানে খেলা দেখাচ্ছে, হামজা জামালরা খেলছেন, যে কারণে অনেক বড় একটা লাইন এই জায়গাটাতে কাবরেরার জন্য অনেক বড় চ্যালেঞ্জ আজকে। মানে আজকে যদি বাংলাদেশ আবার হেরে যায়, সেক্ষেত্রে নিজের ফিউচারটা বাংলাদেশের ফুটবলে কাবরেরা দেখবেন কিনা সেটাও তো একটা বড় প্রশ্ন। এখন খুব বেশি সময় তো আসলে বাকি নেই। আজকের ম্যাচটা যদি বাংলাদেশ হেরে যায়, সেক্ষেত্রে এই এশিয়ান কাপে খেলার স্বপ্নটা কিন্তু এই জায়গায় শেষ হয়ে যাবে। তখন আসলে বাফুফে নতুন করে হয়তো ভাববে। এখন এই দলটাতে শামিদ সোম, হামজারা ইনক্লুড হয়েছেন
রিসেন্টলি, কাবরেরা তো কোচ আগে থেকে। এখন হামজাকে বা শামিদ সোমকে ট্রেনিং করানোর মতো কেপাবিলিটি কাবরেরা আছে কিনা সেই প্রশ্নটা উঠছে, এবং সেই প্রশ্নটা ওঠা স্বাভাবিক। হামজা এমন একজন ক্যারেক্টার, তিনি ডিফাইন করতে পারেন যে স্ট্র্যাটেজিটা কি হবে, তিনি ডিফাইন করতে পারেন বাংলাদেশ সামনের দিকে ফুটবলটা কোন স্টাইলে খেলবে, কিভাবে খেলবে। এখন আমার কাছে মনে হয় যে ওই জায়গাতে ক্যাবরেরার সাথে হামজার কম্বিনেশনটা কতটুকু জমছে, হামজাকে ট্রেনিং করার মতো কেপাবিলিটি তার আছে কিনা, সেই প্রশ্ন ওঠাটা স্বাভাবিক। এবং এই ম্যাচের পরে হয়তো আপনি কোনো না কোনো একটা ইঙ্গিত পাবেন, আপনি হয়তো এখনই ফল পাবেন না, ইঙ্গিত পাবেন যে ওয়েদার হি উইল কন্টিনিউ অর নট। একটা ব্যাপার হচ্ছে যে শামিদ সোম বা হামজা যাই বলেন না কেন, আসলে 2-3 দিন আগে আসছেন, এটার তো আসলে কোনো ব্যত্যয় নেই, মানে এটা সবসময় তাই হবে। এবং আমরা ভারতের সাথে নেক্সট মান্থে খেলা রয়েছে, সেখানেও হয়তো 1-2 দিন আগে এসেই পৌঁছাবেন। এখানে বিষয়টা কি, ইন্টারন্যাশনাল ফুটবলটাই এমন, ক্লাব ফুটবল খেলেই আপনি আসবেন। এখন হামজা কিন্তু 3 দিন আগে এসেছেন, হামজা লন্ডন থেকে এসেছেন, আর শামিদ সোম কানাডা থেকে এসেছেন। কানাডা থেকে ট্রাভেল টাইমটা বেশি, 27-28 ঘন্টা জার্নি করে তিনি এসেছেন, এবং ম্যাচের আগের দিন এসেছেন, একটা ট্রেনিং সেশনে তিনি অংশ নিয়েছেন। ওই ম্যাচে তাকে কেন শুরু থেকে খেলানো হয়নি, দ্যাট ওয়াজ আ স্ট্র্যাটেজিক্যাল মুভ। হয়তো শামিদ সোমও পুরোপুরি ফিট ছিলেন না, একটা জেট ল্যাগ তো থাকে, এটা আপনি অস্বীকার করতে পারবেন না। ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচে এমনটা হবে কিনা সেটা আসলে নির্ভর করে ওই যে সানডেতে খেলা না স্যাটারডেতে খেলা, তো একটা দিন বেশি পেলে হয়তো শামিদ সোমকে খেলানো যেত, একটা দিন বেশি পাওয়া যায় না, এটা বাংলাদেশের জন্য আসলে ব্যাড লাক। কারণ আমার কাছে মনে হয় শামিদ সোম থাকলে ম্যাচের ফলটা হয়তো অন্যরকম হতে পারতো। এটা হংকং টিমটা নিয়ে কথা বলি, ধরেন বাংলাদেশের মাটি থেকে তারা জয় নিয়ে গেছে, 3 পয়েন্ট নিয়ে গেছে, এবং তারা এখন অনেক চার্জড আপ। লাস্ট মিনিটের গোলটা তাদেরকে আরো বেশি বুস্ট আপ করেছে, যেভাবে কামব্যাক করেছে এটাও তো দেখার মতো। সো হংকংয়ের 7 পয়েন্ট এখন, তারা চাইবেই আজকের ম্যাচটা যেহেতু নিজের মাঠে হোমে 3টা পয়েন্ট নিয়ে বেরিয়ে যেতে। প্রচুর প্রবাসী ফুটবলার রয়েছে, ব্রাজিলিয়ানদের আধিক্য রয়েছে, ল্যাটিন আমেরিকান আরও 2-1টা প্লেয়ার রয়েছেন, আর সব কিছু মিলিয়ে এই টিমটার আপনি স্ট্রেংথটা কোথায় দেখেন, এবং ল্যাকিংসও তো রয়েছে ওয়েস্টউডের টিমের, সো ল্যাকিংসটাও কোথায় আছে? আমার কাছে মনে হয় যে এভারটন রাইট উইংয়ে ডিসাইসিভ একজন প্লেয়ার, তিনি পার্থক্য গড়ে দিতে পারেন। রাফায়েল মার্কেস কিন্তু যিনি হ্যাট্রিক করেছেন, শুরুর একাদশে ছিলেন না, পরের দিকে তিনি নেমেছেন, তো তাকে নিয়ে হয়তো বাংলাদেশের কাটাছেড়াটা একটু কম হয়েছে, এবং বাংলাদেশ তো আসলে নিজেদের ভুলেই গোলগুলো হজম করেছে। তাদের মিডফিল্ডের সাথে এভারটনের লিঙ্কটা খুব বেশি গুরুত্বপূর্ণ, ওই রসায়নটাই তাদেরকে ম্যাচের দখলটা এনে দেয়। এখন হংকং নিজেদের মাঠে খেলবে, যেখানকার ক্যাপাসিটি 50,000, এবং শোনা যাচ্ছে যে তারা স্টেডিয়ামের ছাদ বন্ধ করে দেবে। ছাদ বন্ধ করার কৌশলটা আসলে কি, যখন একসাথে 50,000 মানুষ গলা ফাটাবে, ছাদ বন্ধ থাকবে, ওই আওয়াজটা আর বাইরে যায় না, ওই আওয়াজটা ভেতরে থাকে। একসাথে 20,000 গলা ফাটিয়ে তো বাংলাদেশকে নিজের মাঠেই জেতাতে পারলো না। না, এখানে আমার কাছে পার্সোনালি মনে হয় যে 20,000 আর 50,000-এর মধ্যে অনেক পার্থক্য আছে। আবার যারা খেলা দেখতে যাচ্ছেন তারা কিভাবে সাপোর্ট করছেন সেটাও একটা পার্থক্য গড়ে দেয়, এবং আমার কাছে মনে হয় যে 50,000 দর্শক একটা পার্থক্য গড়ে দিতে পারে। জামাল ভাই আবার বলেছে যে খেলা শুরুর আগে হয়তো আপনি সাউন্ড পান, বা খেলা শুরুর আগে ওইটা আপনার নার্ভে টাচ করে। খেলা যখন শুরু হয়ে যায়, অ্যাড্রিনালিন যখন চলা শুরু করে দেয়, তখন আর ওই জিনিসগুলো আসলে কাজ করে না। প্রফেশনাল ফুটবলার হিসেবে আপনাকে সেটা মানিয়ে নিতেই হবে। হংকং বেটার টিম, হংকং বাংলাদেশের বিপক্ষে বাংলাদেশের মাটিতে এসে খুব ভালো খেলেছে তা না, তবে নিজেদের মাঠে তারা আরও স্ট্রং ফুটবলটা খেলবে, আরও পাওয়ারফুল ফুটবলটা খেলবে, এটা আপনাকে মেনে নিতে হবে। এবং বাংলাদেশ আজকে শুরু থেকে অল আউট ফুটবল খেলে কিনা সেটা আসলে পার্থক্য করে দেবে যে বাংলাদেশের সাথে হংকং কতটুকু লড়াই করতে পারবে। আমার কাছে মনে হয় যে বাংলাদেশের প্রথম 5-10 মিনিট দেখা উচিত যে ম্যাচটা কোন দিকে যাচ্ছে, হংকংয়ের স্ট্র্যাটেজিটা আসলে। আপনি অল আউট ফুটবলের কথা বলছেন, কাবরেরা তো অনেকখানি মুখস্থ একটা কোচিং করান একেবারে, যে তিনি জানেন যে আমি ঠিক 45 মিনিট পরে একে উঠাবো বা একে নামাবো বা 60 মিনিটস পর এটা হবে। সেই জায়গায় অল আউট ফুটবল খেলতে হলে তো আপনার যে দর্শন বা ফুটবলের যে ফিলোসফি, সেই জায়গায় কাবরেরাও তো আসলে একটা লিমিটেশনসের মধ্যেই রয়ে গেছে। লিমিটেশনস আছে, তার নিজের লিমিটেশনস আছে, দলেরও লিমিটেশনস আছে। আপনি এখনও বাংলাদেশের মিডফিল্ডে জামাল ভুঁইয়া স্টার্ট করতেই পারেন, তিনি বলছেন তিনি খেলার জন্য প্রস্তুত, কিন্তু ঘরোয়া ফুটবলও তাকে আমরা 60 মিনিটে বেশি খেলতে দেখি না। তো জামাল ভুঁইয়া যদি এখন 90 মিনিট খেলার মতো অবস্থায় থাকতেন, হয়তো অন্যরকমভাবে তিনি চিন্তা করতেন। তারও কিছু ল্যাকিংস আছে, তার প্রপার নাম্বার নাই। তিনি লেফট ব্যাকে যাকে খেলাচ্ছেন, হি ইজ নট আ লেফট ফুটেড ফুটবলার। তো সাদ নর্মালি দেখা যায় যে আপনি রাইট ব্যাক পজিশনে হয়তো তাকে খেলাতে পারেন। এখন বিশ্বনাথের ইনজুরির পর থেকে ওই জায়গাটা তো আসলে একটা বদল আসছে, খুব বেশি অপশন আপনার কাছে ছিল না। ইসা ফয়সাল লেফট ফুটেড ডিফেন্ডার, লেফট ব্যাক হিসেবে তাকে হয়তো প্রেফার করা যেত, সেটা তিনি করছেন না, কারণ সাদকেই তিনি প্রেফার করছেন। এই বিষয়গুলো নিয়ে আসলে অনেক কথা হচ্ছে যে চেনা ছন্দ, চেনা ফরম্যাট, চেনা স্ট্র্যাটেজির বাইরে ক্যাবরেরা যেতে চান না।
এখন আপনি ততক্ষণ পর্যন্ত তাকে সমালোচনা করবেন না যতক্ষণ ফল আসছে, ফলও তো আসছে না, সমালোচনা আপনাকে হবেই। আবার সমালোচনাগুলো তিনি যদি মাথা পেতে নিতেন সেটা একরকম বার্তা দিত। গেল ম্যাচের প্রেস কনফারেন্সে তাকে প্রশ্ন করা হয়েছিল যে এই দায়টাকে তিনি নেবেন কিনা। একজন কোচ হিসেবে সবসময় দলের দায়টা ম্যানেজারকে বা কোচকে নিতে হয়, তিনি সেই কাজটা করেননি। তিনি বলেছেন হ্যাঁ দায়টা আমার, একই সাথে যারা মাঠে খেলেছে দায়টা তাদেরও। একজন কোচের কাজ হচ্ছে নিজের ফুটবলারদেরকে সেভ করা, দায়টা নিজের কাঁধে নেওয়া, সেই কাজটা কিন্তু তিনি করেননি। জি, আমরা কাবরেরার কথা বলছি, বাংলাদেশের ছন্দনীয় কথা বলছি, বাট ওভারঅল যদি আপনি দেখেন যে যেইভাবে বাংলাদেশ আসলে গোলগুলো হজম করেছে, এটা একটা অশনি সংকেতের জায়গা তো রয়েছে ডিফেন্স নিয়ে এখনই, যত আপনি কাটাছেড়া করেন কিনা। বাট অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশ যদি আজকে হংকংকে হারাতে হয়, যে অল আউট ফুটবলের কথা আপনি বলছেন, সেই জায়গায় কাবরেরার বাধা রয়েছে, বাংলাদেশ ফুটবলের লিমিটেশনস রয়েছে, এবং সবচেয়ে বড় কথা কোচ আর ক্যাপ্টেনের যে মতবিরোধের জায়গাটা রয়েছে সেটা এতদিন ভিজিবল ছিল না। সেটা সম্ভবত হংকং যাওয়ার আগে এয়ারপোর্টে জামালের একটি বক্তব্যে বোঝা গেছে। জামাল বলেছেন যে আমরা চারজনের নাম উল্লেখ করে বলেছেন যে আমরা স্টার্টিং 11 ডিজার্ভ করি। তো ক্যাপ্টেন আর কোচের যখন একটা ক্লিয়ার মেন্টাল ক্ল্যাশের জায়গা রয়েছে, সেটাও তো বাংলাদেশের ফুটবলের জন্য খুব ভালো কিছু না। ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচে জামাল ভুঁইয়া 1 মিনিটও খেলেননি। আমরা মাঝখানে ভুটানের বিপক্ষে ম্যাচে তাকে খেলতে দেখেছি, যেই ম্যাচে তার অ্যাসিস্টে হামজা হেড থেকে গোল করেছিলেন। তবে মূল ম্যাচে তাকে ফুল গেম টাইম দেওয়া হয়নি। গেল ম্যাচটাতেও তাকে অনেক পরে নামানো হয়েছে। এখন অ্যাজ আ ক্যাপ্টেন আপনি তো শুরু থেকে স্টার্ট করতে চাইবেন। আপনি প্রেস কনফারেন্স ফেস করছেন শুরুতে শেষে, আপনি দলের প্রাণ হয়েছিলেন গেল 10, 12, 15 বছর ধরে। এখন আপনি হঠাৎ করেই সে নাই, সেটা কোনো সমস্যা না, কিন্তু ক্যাপ্টেনের সাথে কোচের এই কমিউনিকেশন গ্যাপটা কোনোভাবেই কাম্য না। তাদের দুজনকে একই দিশায় চলতে হবে, এবং কেন জামাল ভুঁইয়া নাই সেটা জামাল ভুঁইয়ার জানতে হবে, এবং সেটা বলার দায়িত্ব কোচেরই। এই জায়গায় একটা মিসকমিউনিকেশন কিন্তু হচ্ছে। আপনার ক্যাপ্টেন জামাল ভুঁইয়া অনেক দিন ধরে, তার সাথে আপনার এই গ্যাপটা আসলে মানায় না। নাবিল, আমরা আরো অনেক বিষয়ে কথা বলবো। বাংলাদেশের মেয়েরা কালকে খুব ভালো ক্রিকেট খেলেছে সাউথ আফ্রিকা এগেইনস্টে, বাট লাস্টে গিয়ে আসলে যেটা আমাদের ক্রিকেটে ফুটবলে লাস্টে গিয়ে যেটা হয় তীরে এসে তরি ডোবার গল্পটা, বাংলাদেশের আবার ওয়ানডে খেলা রয়েছে আজকে, যেটা নিয়ে আসলে লাইমলাইট একেবারেই নেই। খুবই ভয়ঙ্কর ক্রিকেট খেলছে বাংলাদেশের ছেলেরা। অনেক আলোচনা রয়েছে, আমরা বিরতির পরে ফিরে আসবো। দেখছেন ডিবিসি খেলার দুনিয়া, নিচে ছোট্ট একটা বিরতি। আপনাদের সাথে রয়েছে আমি তাই বনন্ত, আমার সাথে রয়েছেন ক্রীড়া সাংবাদিক নাবিল কায়সার। নাবিল, ওয়েলকাম ব্যাক। বাংলাদেশের ক্রিকেটে ফিরে যেতে হচ্ছে ছেলেদের, আজকে আরও একটা খেলা রয়েছে, এবং ছেলেরা অনেকটা বাংলাদেশের ফুটবলের ডিফেন্সের মতোই খেলছে। মানে এক্স্যাক্টলি কি খেলছে বোঝাটা খুব মুশকিল, তার চেয়েও খারাপ খেলছে, এবং দলের আত্মবিশ্বাস একদম তলানিতে, ক্যাপ্টেন হিসেবে আত্মবিশ্বাস মিরাজের তলানিতে। আজকে বাংলাদেশকে জিততে হবে, এবং সবচেয়ে বড় কথা ইকুয়েশন যেটা, যে আমাদের টপ 8-এ থেকে যে বিশ্বকাপের মূল পর্বে সরাসরি কোয়ালিফাই, সেটা প্রশ্নবোধক চিহ্ন থেকে বেরোতে হলে, এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোমে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার আগে এই ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। এই রকম ভয়ঙ্কর ডিপ্রেশন মোমেন্টে বাংলাদেশ দল আসলে আফগানিস্তানকে হারানোর জন্য কতটা প্রস্তুত? আমার কাছে মনে হয় যে বাংলাদেশ মোরালি অনেকখানি পিছিয়ে গেছে। এশিয়া কাপের সুপার 4-এ যখন আফগানিস্তান কোয়ালিফাই করতে পারেনি, তারা বাংলাদেশের বিপক্ষে টি20 যে ত্রিদেশীয় 3 ম্যাচের সিরিজটা খেলেছে, সেখানে কিন্তু ওই ফাইটিং স্পিরিট তাদের চোখে পড়েনি। আফগান ক্রিকেটারদের কথা বলছি। আফগান ক্রিকেট বলতে আমরা বুঝি তারা শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করবে, মাঠে নিজেদের সর্বস্বটা ঝাঁপিয়ে দেবে, এবং কোনো ধরনের ক্যাচ মিস তারা করবে না। তাদের স্পিন ডিপার্টমেন্টের দ্বারা ব্যাটিংকে ধসিয়ে দেওয়ার চেষ্টা করবে, ব্যাটিংয়ে টুকটাক রান যদি তারা পায় তাহলেই তো চলবে। কিন্তু দেখা গেছে বাংলাদেশের এখন ওই সিচুয়েশন হয়ে গেছে। বাংলাদেশ জানতো যে বাংলাদেশের 6টা ম্যাচের মধ্যে 5টা জিততে হবে, আফগানিস্তানের এগেনস্টে 3টা এবং ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে 3টা। তো ওই জায়গায় বাংলাদেশ একটা চাপ নিয়ে ফেলেছে, এবং সেই চাপটা নিজেদের উপর আসলে চড়ে বসেছে। এখন এখান থেকে হঠাৎ করে আপনি বেরিয়ে আসতে পারবেন না। 191 রান আবুধাবিতে সর্বনিম্ন রান ছিল সেকেন্ড ওয়ানডেতে। আবুধাবিতে এর চেয়ে কম রান কোনো দল করেইনি, এর চেয়ে কম রান ডিফেন্ড করা তো দূরের কথা। সেখানে আপনি 90 রানের ব্যবধানে হেরেছেন। দেয়ার ওয়াজ নো ফাইট অ্যাট অল। বাংলাদেশের ব্যাটিং অর্ডারের দিকে যদি আপনি তাকান, বাংলাদেশের 8 জন ব্যাটসম্যানের মধ্যে 4 জন ওপেনার, 3 জন হচ্ছে ফিনিশার। তো মিডল অর্ডারে খেলবে কে? মিডল অর্ডারে যাদেরকে আপনি খেলাচ্ছেন তারা ঘরোয়া ক্রিকেটে ফিনিশিং রোলে খেলে অভ্যস্ত, তারা ঘরোয়া ক্রিকেটে বড় শট খেলে অভ্যস্ত। শেষের দিকে এসে তাদেরকে যখন 10তম, 12তম, 15তম ওভারে নামতে হচ্ছে, 2টা-3টা উইকেট পড়ে যাওয়ার পরে তারা স্ট্রাইক রোটেট করতে পারছেন না। তারা 3টা বল ডট খেলার পরেই একটা বিগ শট খেলার চেষ্টা করছেন, আউট হয়ে আসছেন। যখন আপনি ওই জায়গায় খেলে অভ্যস্ত হবেন, তখন আপনি জানবেন যে 3টা ডট বল খেলার পরে কিভাবে স্ট্রাইকটা রোটেট করতে হয়।
তখন আপনি বড় শট খেলতে যাবেন না। এবং 191 রান তাড়া করতে নেমে 3টা ডট বল খেলার পরে তো বড় শট খেলার দরকারও নাই। তার মানে কি আপনার ওই ম্যাচুরিটিটাই কাজ করছে না। ওই জায়গায় বাংলাদেশ অনেকখানি পিছিয়ে আছে এবং আফগানিস্তানের যে স্পিন অ্যাটাক তাদের এগেনস্টে স্ট্রাইক রোটেট না করলে আপনি বিপদে পড়বেন। আপনি যদি রাশিদ খানের 6টা বল ফেস করতে যান, একটা রানও না করেন, পরের ওভারে তো আপনার উপর চাপ আসবেই। আপনি যদি 2 বল পর একটা সিঙ্গেল নিয়ে নেন, বাকি 3 বল কিন্তু আরেকজনকে ফেস করতে হচ্ছে। প্রেশারটা তখন ডিভাইড হয়ে যাচ্ছে, ওই ডিভাইডেশনটা হচ্ছে। সচরাচর সিঙ্গেল রোটেশনটা আসলে বাংলাদেশের প্রচণ্ড জরুরি। আর বাংলাদেশের ক্রিকেটে একটা অদ্ভুত ব্যাপার আছে, আমরা 3 ফরম্যাটের মধ্যে পার্টিকুলার একটা ফরম্যাট বেছে নিই, ওখানে আমরা কন্টিনিউয়াসলি ভালো খেলতে থাকি। একটা সময় ওয়ানডেতে যেটা ছিল যে আমরা খুব ভালো খেলছিলাম, র্যাঙ্কিংয়ে টপ 8-এ ছিলাম, 7-এও ছিলাম। এখন আমরা আবার টি-20টা খুবই ভালো খেলি, ওয়ানডে যাচ্ছে তাই খেলি, টেস্টেও খুব ভালো খেলি না আমরা। নুরুল হাসান সোহান ডিপে ব্যাটিং করছেন, একেবারে ফিনিশারের রোলটাতে ব্যাট করছেন, জাকের ওখানে নেই। ওয়ানডেতে আমরা দেখছি মাত্রই সুযোগ পেয়েছেন সোহান আবারও, কিন্তু সোহান তো ডোমেস্টিকে শেখ জামালের লম্বা সময় আসলে মাঝে ব্যাট করেছেন, 5 নম্বরে খেলেন, তাকে 5-এ খেলানো উচিত, কারণ তাহিদ হৃদয় ছাড়া তিনি আসলে প্রপার মিডল অর্ডার ব্যাটার। আপনি সোহানকে টি-20তে ফিনিশিং রোলে খেলাতে পারেন, রংপুর রাইডার্সের হয়ে তিনি সেই কাজটা করেন। 50 ওভারের ফরম্যাটে আপনাকে সোহানকে 5-এ খেলাতে হবে। জাকের আলী অনিক বা শামীম পাটওয়ারিরা ঘরোয়া ক্রিকেটে, ডিপিএলে বলুন, তারা ফিনিশিং রোলে খেলেই অভ্যস্ত। একজন ফিনিশারকে যখন আপনি 20 বল খেলতে পাঠাবেন, তখন তার কাছ থেকে আপনি একটা জিনিস এক্সপেক্ট করবেন, তার মাইন্ডসেটটা একরকম হবে, তিনি ডেলিভার একভাবে করবেন। আবার ওই ফিনিশারকে যখন আপনি 15তম ওভারে নামাচ্ছেন, হাতে 35তম ওভার, তিনি আসলে বুঝে উঠতে পারছেন না যে তিনি কিভাবে এই ইনিংসটা পরিচালনা করবেন। ওই জায়গায় একটা গ্যাপ হয়ে যাচ্ছে। আন্দ্রে রাসেলকে টি-20 ম্যাচেও 12তম ওভারে নামানো হয় না। আন্দ্রে রাসেলকে টি-20 ম্যাচেও 16তম ওভারের পরে নামানো হয়, কারণ তিনি ওই সময় গিয়ে ওই 4টা ওভার ক্যাপিটালাইজ করবেন, ওই 4টা ওভার ফ্রি ফ্লোয়িং ক্রিকেট খেলবেন। তার মাথায় ওইটা কাজ করবে না যে তিনি বড় শট খেলবেন কি খেলবেন না। যখন আপনার মধ্যে দোনোমনো ভাবটা থাকবে, তখনই আপনি আসলে বিপদে পড়বেন। বাংলাদেশ এই কাজটাই আসলে করছে। আশা করছি বাংলাদেশের সংযুক্ত আরব আমিরাত সাপোর্টটা ভালো হবে, আজকে তারা জয় দিয়ে শেষ করবে। কিন্তু বাংলাদেশের মেয়েরা আরও একটা ক্লোজ ম্যাচ ওয়ানডে বিশ্বকাপে খেলে হেরেছে, সেটা আমরা একটু ম্যাচ রিপোর্টটা দেখাতে চাই দর্শকদের। নারী বিশ্বকাপে সাউথ আফ্রিকার বিপক্ষে জয়ের দারুণ সুযোগ তৈরি করেও শেষ পর্যন্ত তীরে এসে তরি ডুবেছে বাংলাদেশের। শ্বাসরুদ্ধকর লড়াইয়ে জ্যোতিরা হেরেছে 3 উইকেটে। টস জিতে ব্যাট করে স্কোরবোর্ডে 232 রান তোলে টাইগ্রেসরা। জবাবে 3 বল হাতে রেখেই তা টপকে যায় প্রোটিয়া নারীরা। ক্রিকেট একটা কথা আছে, ক্যাচ মিস তো ম্যাচ মিস। সেই ক্যাচ মিস যদি 3টা হয়, তাহলে সেই ম্যাচ মিস হওয়ার চান্সেস ভেরি হাই। নাবিল, 3টা ক্যাচ মিস, লাস্টের 2টো ক্যাচ তো মানে শেষের 5 ওভারের মধ্যেই হয়েছে। তো খুবই ক্লোজ ম্যাচ ছিল। বাংলাদেশের মেয়েরা এরকম একটা বিশ্বকাপে জিতলে আমরাও খুশি হতাম, বাট স্টিল কম্পিটিটিভ ক্রিকেট ভালো লেগেছে। বাংলাদেশের মেয়েরা খেলাটা শেষ হওয়ার পরে এই ইয়াং মেয়েদের বেশিরভাগই ড্রেসিং রুমে কেঁদেছেন, কাদাটাই স্বাভাবিক। এই ম্যাচের হিরো স্বর্ণা, আবার ভিলেনও স্বর্ণা। যখন 7 বলে 8 রান দরকার, তখন যে ক্যাচটা তিনি ছেড়েছেন, বা 7 বলে 9 রান দরকার, ওই সময় যদি নাদিন ডি ক্লার্ক আউট হয়ে যেতেন, ম্যাচটা বাংলাদেশ জিতত। ইটস বিকজ সাউথ আফ্রিকার হাতে তখন আর 2টা উইকেট বাকি থাকতো এবং স্পেশালিস্ট ব্যাটার বলতে কেউ ছিলেন না। সাউথ আফ্রিকা জানতো নাদিন ডি ক্লার্ক উইকেটে থাকা মানে তিনি ম্যাচটা শেষ করে আসবেন। ইটস বিকজ আপনি প্রতিবেদন দেখার সময় যে কথাটা বলছেন যে ভারতের বিপক্ষে অসাধারণ একটা চেস সাউথ আফ্রিকা করেছে, যেই ম্যাচে ডি ক্লার্ক 80 ঘরের একটা ইনিংস খেলেছেন প্রায় 140-30 স্ট্রাইক রেটে। তো ডি ক্লার্ক যতক্ষণ আছেন ততক্ষণে ম্যাচে সাউথ আফ্রিকা ছিল। এখন আমরা প্রতিবেদনে দেখলাম যে 2টা ক্যাচ ছেড়েছে, ট্রায়নের একটা ক্যাচ ছাড়া হয়েছে, ডি ক্লার্কের একটা ক্যাচ ছাড়া হয়েছে। যখন বাংলাদেশ 75 রানে 5 উইকেট নিয়ে নেয়, তখনও প্রায় 150-র উপর রান বাকি। আস্কিং রান রেটটা 6-এর ঘরে। মেয়েদের ক্রিকেটে এই ধরনের উইকেটে 6-এর ঘরে রান করা, সেটা 25 ওভারের বেশি, ভেরি ডিফিকাল্ট। হাতে মাত্র 5 উইকেট আছে। তখন ট্রায়ন এবং মারিজানা ক্যাপের যে পার্টনারশিপটা হয়েছে, সেটাতে সাউথ আফ্রিকা ম্যাচে ছিল। তবে বাংলাদেশ একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত কিন্তু ডমিনেট করছে, তাদের দখলেই ম্যাচটা ছিল। যখন ম্যাচটা খুব ক্লোজ হয়ে আসছিল, প্রতিটা রানের জন্য সাউথ আফ্রিকানরা ছুটছিলেন, তখন কিন্তু বেশ কিছু রান আউটের সম্ভাবনা তৈরি হয়েছে। আমরা ক্যাচ মিসের গল্প বলছিলাম যে শেষ 5-7 ওভারে 2টা ক্যাচ পড়েছে, শুরুতে লৌরা উলভার্টের ক্যাচ পড়েছে, মারিজান ক্যাপ রান আউট হতে পারতেন, ট্রায়ন রান আউট হতে পারতেন, নাদিন ডি ক্লার্ক রান আউট হতে পারতেন। 50-50 অপরচুনিটিগুলোর কোনোটাই আমরা কাজে লাগাতে পারিনি এবং ডিরেক্ট হিট একটাও হয়নি। ওখান থেকে যদি একটা রান আউট হতো, ম্যাচের গল্পটা ভিন্ন হতো। তবে দিন শেষে এক্সপিরিয়েন্স ম্যাটার করে। এই ম্যাচে সাউথ আফ্রিকানরা অনেক বেশি এক্সপিরিয়েন্স ছিল, সেই জায়গায় আসলে তারা ম্যাচটা বের করে নিয়ে গেছে। নাবিল, থ্যাংক ইউ সো মাচ ফর বিং হিয়ার। নিশ্চয়ই খুব শিগগিরই আপনার সাথে আবারও দেখা হবে। ধন্যবাদ।